আমাদের ঘটনার পরপরই 3টি টিম বাইরে অভিযানে নামে। আমার ডিবি টিমটি যায় গোপালগঞ্জে এবং আমার থানার যে জেলা পুলিশের টিমটি আয়োর নেতৃত্বে সেটি চলে যায় আপনার বেনাপোলে, যে সে যাতে বাইরে পালিয়ে যেতে না পারে ওইখান থেকে। আর মোবাইলটা তো আমরা ট্র্যাক করতেই ছিলাম। এই মোবাইলটা আমরা উদ্ধার করি মেহেরপুর থেকে, একজন বাসের হেল্পারের কাছ থেকে। তাকে যখন আমরা জিজ্ঞাসা করি সে তখন জানায় যে এটা আমি পদ্মা সেতু থেকে পেয়েছি। সাথে সাথে আমার টিম পদ্মা সেতুতে আসে এবং ওইখানে পদ্মা সেতুর যে ভিডিও ফুটেজগুলো আছে আমরা সেগুলো নিয়ে বসি। এইটা চেক করে তখন আমরা দেখতে পাই যে একটি প্রাইভেট কার থেকে একজন ব্যক্তি নামছে, নামার পরে তার হাতের ব্যাগটি রাখছে ওই ফুটপাতের উপরে এবং তার মোবাইলটি রাখছে। 1.5 থেকে 2 মিনিট সে ওইখানে অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে সে রেলিংয়ের উপরে উঠে এবং নদীতে ঝাঁপ দেয়। আমরা এই পর্যন্ত পেয়েছি। পরবর্তীতে এই ফুটেজটি আমরা নিহত ডিসি শারমিন, তার বাবা অর্থাৎ মামলার বাদী এবং বাদীর 2 ছেলে এবং তার আত্মীয় স্বজন 8 থেকে 10 জন, তাদেরকে আমরা এটি দেখাই। দেখানোর পরে বলি যে এই ব্যক্তি ফোরকান কিনা। তো তারা বলে যে তার মতো মনে হচ্ছে, বাট আমরা শিওর না। পোশাক দেখেও তারা করতে পারে, তারা ধারণা করতেছে বাট শিওর না। এরপরে আমরা ফোরকানের ভাই জব্বারকে আমরা জিজ্ঞাসা করি এবং মেম্বারকে জিজ্ঞেস করি, ওইখানকার লোকাল মেম্বার এবং আরও অনেককে জিজ্ঞেস করি। তারাও বলে যে আমরা ধারণা করতেছি বাট আমরা শিওর না। এখন আমরা দেখতেছি যে এই মোবাইলটি ফোরকানের, এটা নিশ্চিত, এবং এক ব্যক্তি পদ্মা সেতু থেকে নিচে ঝাঁপ দিয়েছে, এটিও নিশ্চিত। আমরা সকল থানায় মেসেজ দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমরা কোনো লাশ না পাবো, যত পর্যন্ত লাশ পেয়ে ডিএনএ টেস্ট না করবো ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না যে এই ব্যক্তিই ফোরকান। বাট আমাদের অভিযান অব্যাহত আছে, আমাদের টিম এখনও আছে, যতক্ষণ পর্যন্ত সেটা যেভাবেই হোক ফোরকানকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।